আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দিবে বলে জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আদালতে অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড, 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি ঘোষণা। অভ্যুত্থানের হাত বেহাতে এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম আপনাকে দিয়ে শুরু করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে বিএনপি বড় দল, তাই তাদের দায়িত্ব বেশি, দেশ জনগণের স্বার্থে যে কোনো বিষয় ছাড় দিবে। তার দল গণতন্ত্রের ভিত্তি শক্ত করতেই এমন ছাড় দেওয়ার কথা তিনি বলেছেন। সংস্কার বা রাজনীতিতে সংকট বা ধোঁয়াশা মানে এই ঘোষণার মধ্যে দিয়ে কাটবে বলে মনে করছেন? ধন্যবাদ। আজকে আমরা এমন একটা দিনে মিলিত হয়েছি যখন গত 1 বছর আগে ঐতিহাসিক এক গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসনের অবসানের দ্বার প্রান্তে এসে গেছিল। আজকে 2 তারিখ, আমার মনে আছে এই দিন। তখনও পর্যন্ত ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে আন্দোলন পরিচালিত হচ্ছিল, সেইটার মূল দাবিটা ছিল কোটা ব্যবস্থা উঠিয়ে নিতে হবে। যখন নাকি সরকারি পুলিশ বাহিনী, র্যাব বাহিনী হত্যাযজ্ঞ শুরু করলো, তখন আরেকটা দাবি এখানে যুক্ত হলো যে হত্যাকাণ্ডের বিচার হতে হবে। তখন সাংবাদিকরা বারবার প্রশ্ন করছে, আপনারা কি সরকারের পতন চান? তারা বললো যে না, এটার ভেতরে কোনো রাজনীতি নেই, আমাদের এটা সিম্পল দাবি। কিন্তু এইদিকে মানুষের ভেতরে কিন্তু আওয়াজ উঠে গেছে, এই সরকারকে আর এক মুহূর্তে তারা দেখতে চায় না। সেই সময় 26 তারিখে আমার মনে আছে, তখন 31টা প্রগতিশীল সাংস্কৃতিক সামাজিক সংগঠন একত্রিত হয়ে তারা বলল, এই কারফিউ আমরা মানি না, কারফিউর ভিতরে আমরা গান গেয়ে কারফিউ ভঙ্গ করব। এবং প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা কারফিউ ভেঙে গান গেয়ে কারফিউ ভাঙ্গার মাধ্যমে আন্দোলনে নতুন একটা মাতৃকতা দিল। আর তার 2 দিন পরে একটা ছিল মহিলা সমাবেশ, আরেকটা ছিল শ্রমিক সমাবেশ। এবং 2 তারিখে প্রথমে অ্যানাউন্স করা হয়েছিল আমরা শোক মিছিল করব, শোক যাত্রা করব, জাতীয় সমস্ত দেশ জনগণের শোক যাত্রা। কিন্তু ততদিনে উত্তপ্ত হয়ে গেছে এবং যারা আয়োজক, এই সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগ্রাম পরিষদ ইত্যাদি সংগঠন, সবাই মিলে তারা ঘোষণা দিল। এবং শিক্ষকদের একটা প্রতিষ্ঠান ছিল, তারা ঘোষণা দিল যে আমরা এটা শোক না, যাত্রা না, এটা দ্রোহ যাত্রা। কেন এখন আর শোকের সময় নেই, এটা বিদ্রোহের সময়। দ্রোহ যাত্রায় 2 তারিখে শুক্রবার জুম্মার পরে জমায়েত হবে কি হবে না, এগুলো নানা প্রশ্ন। 2টার সময় জমায়েত শুরু হলো, আমিও ছিলাম সেখানে, বৃষ্টি পড়ছিল। এবং আগে থেকে সিদ্ধান্ত কেউ বক্তৃতা দিলাম না, করছি বক্তৃতা দিলাম না। ওইখানে আনু মোহাম্মদ একটা বক্তৃতা দিয়ে 10,000 মানুষ মিছিল শুরু করলো। শহীদ মিনারে যেতে যেটা 1,00,000 মানুষ হয়ে গেল। সেখানে রাগিব, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট, সে একটা ঘোষণা পাঠ করলো যে আমাদের এখন দাবি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি। তখনই কিন্তু আন্দোলন একটা গতিমুখ, একটা সুনির্দিষ্ট গতিমুখ তারা পেয়েছিল। এইটাই সেই 2 তারিখ দেহযাত্রা। এবং সেই সময় যে শত শত মানুষকে হত্যা করা হয়েছিল, তারা কিন্তু বীর শহীদ। গণতন্ত্রের জন্য, মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য, সেই আকাঙ্ক্ষাকে ব্যক্ত করা হয়েছে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান হিসেবে। কিন্তু সেই লক্ষ্যের দিকে আমরা কতদূর অগ্রসর হতে পারছি? 1 বছরের মাথায় শহীদদেরকে স্যালিউট সালাম জানিয়ে আমি দেশবাসীকে বলবো, খুব কঠোর পর্যবেক্ষণে রাখতে হবে যে যারা এখন হাল ধরে আছে তারা এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই অনুযায়ী তারা অগ্রসর হতে পারছে কি পারছে না। আমি মনে করি যে একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সতর্ক না হলে পরে বারবার যে ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি, এই জাতির ইতিহাসে আমরা দেখি, সেই ইতিহাস হলো হিস্ট্রি অফ লস্ট অপরচুনিটিস।
সুযোগ আমরা বারবার হারাই। ৭১-এ কিছুটা হারিয়েছি, এরশাদের পতনের ভেতর দিয়ে কিছুটা হারিয়েছি, আবার এখন আমরা যাতে না হারাই সেটার জন্য আমাদের খুব সতর্কভাবে পথ চলতে হবে। বিএনপির এই যে ছাড় দেওয়ার মানসিকতা, এটি রাজনৈতিক নেতা যে বললেন যে আমি একটা কথা উনি সঠিক বলেছেন, বড় দলের দায়িত্ব সবসময় একটু বেশি হয় এবং অনেক সময় তাকে ছাড় দিতে হয়, কিন্তু ছাড়টা দিতে হবে কৌশলগত ছাড়, কিন্তু মূল স্ট্র্যাটেজিক মূল নীতিগত জায়গায় যদি ছাড় দেয় তাহলে সেটা কিন্তু কোনো সময়ই মঙ্গল বয়ে আনে না। এবং এটা খুব বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে যে দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে একমত হতে হবে। আমি এটার সঙ্গে একমত না। সবাই একমত হবে মানে কি? তার বাকশাল করতে চায় যারা এটা বলে যে পিটায় সবাইকে একমত করতে হবে। মতের তারতম্য থাকবে এবং সেটা নিরসনের গণতান্ত্রিক পন্থা হচ্ছে জনগণের কাছে যাও, জনগণের রায়ের ভিত্তিতে এটাকে সমাধান করো। সেই গণতান্ত্রিক পরিবেশ এবং পন্থা অনুসরণ করা হচ্ছে কিনা সেইটা হলো বড় কথা। সেখানে যদি আজকে বলা হয় যে জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ চালাইতে গেলে পরে মহা মুশকিল, কেননা এইটা সম্ভব না, জনগণ তো টাকা দিয়ে ভোট দেয়। খুবই মারাত্মক বিপজ্জনক একটা কথা, উক্তি একেবারে শীর্ষ ব্যক্তির মুখ থেকে একেবারে আমি আশা করিনি। যদি এটাই তার চিন্তা হয়ে থাকে তাহলে তিনি তো কোনোদিনই এই ম্যান্ডেট কার্যকর করতে পারবেন না। আমি আসব, জনগণের ভোটের রায়ের ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এইটার উপর আস্থা রেখে আমি আসবো আপনার কাছে। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসতে চাই যে আসলে রাজনীতিতে এই যে আপনার দল বিএনপির পক্ষ থেকে একটি ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, এটি আসলে কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সেলিম ভাইকে, খুব চমৎকার কথা বলছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আমাদের শ্রদ্ধেয় মোজাহিরুল ইসলাম সেলিম ভাই। তো যে কথাটা আপনি বললেন, বিএনপি 5ই অগাস্টের পর থেকে আজ পর্যন্ত এই ঐক্যমত্য কমিশনে তাদের বক্তব্য বিবৃতিতে বিভিন্ন বৈঠকে বিএনপি যে ধৈর্য ধরছে, বিএনপি যে ছাড় দিচ্ছে, আপনি দেখেন যে শেষ পর্যন্ত অনেক রাজনৈতিক দলকে অবাক করে দিয়ে বিএনপি শেষ পর্যন্ত 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এখানেও ছাড় দিয়েছে। বিএনপি আপনার আপার হাউস লোয়ার হাউস দুটি হাউস থাকতে হবে, সেখানেও ছাড় দিয়েছে। বিএনপি আপনার সমস্ত জায়গাগুলোতে যখন কথা বলা হয় ঐক্যমত্য কমিশনে, অত্যন্ত ধৈর্যের সাথে বিরোধী দলের তির্যক মন্তব্যগুলো হজম করে যাচ্ছে। যে সমস্ত অন্যায় অবিবেচনা সুলভ মন্তব্য করা হয়, বিএনপি সেখানেও কিন্তু কোনো রকমের অ্যাগ্রেসিভ কোনো মুডে যাচ্ছে না। কারণ ওই যে কথাটা যে বিএনপি বড় দল, বিএনপিকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে এবং ছাড় দিতে হবে, যে কথাটাই আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে বলেছেন তা না, কিন্তু বেশ কয়েকবারই উনি জাতির উদ্দেশ্যে ওনার বক্তব্যে বলে যাচ্ছেন। এবং আপনি দেখুন যে এই যে নির্বাচন নিয়ে যে কিছু কিছু রাজনৈতিক দল যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আজকেও দেখলাম একটা পত্রিকায় গতকালকে একজন রাজনৈতিক দলের নেতা বলছেন যে আমরা এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেইনি। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ফ্যাসিবাদ বিদায়ের জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরেছে, সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, সবচেয়ে বেশি আন্দোলন করতে হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতনের মোকাবেলা করতে হয়েছে বিএনপিকে। তারপরও বিএনপি কারোর দয়ায় ক্ষমতায় যেতে চায় না। বিএনপি ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে। যে এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাবো না, কেউ কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে জনগণ। জনগণের কাছে যান না, জনগণের ভোট চান না, জনগণ যাকে ভোট দেবে তিনি ক্ষমতা গ্রহণ করবেন, তিনি সরকার গঠন করবেন।
বিএনপি কিন্তু একবারও বলেনি যে আমাদেরকে ক্ষমতায় বসান। বিএনপি ক্ষমতায় বসার চেয়েও বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, এবং জনগণের ক্ষমতায়নের জন্যেই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। আর সেজন্যে গত 15.5 বছর বিএনপি কিন্তু নিরলসভাবে নিজেদের সর্বোচ্চ ত্যাগে বিএনপি কিন্তু আন্দোলন করে যাচ্ছে। তারপরেও এই নির্বাচনকে যে ঐতিহাসিক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ঐতিহাসিক বৈঠক এবং তারপরে যে যৌথ বিবৃতি, যেখানে মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের কথা বলা হয়েছে, নির্বাচনের কথা কিন্তু বলা হয়েছে সেই ঐতিহাসিক বৈঠকে। বিএনপিকে ক্ষমতা দেওয়ার কথা কিন্তু বলা হয়নি। সেই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে সে কথাটাও বলা হয়েছে। সেখানে সকল দল অংশগ্রহণ করবে, জনগণ ভোট দেবে। এতেও কতিপয় রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে নির্বাচনটাকে ঠেকানো যায়, কিভাবে যে সংস্কার ছাড়া হবে না, বিচার ছাড়া হবে না, এটা ছাড়া হবে না, ওটা ছাড়া হবে না, ঐক্যমত্যের কমিশনে নিম্ন হাউজে যেখানে আনুপাতিক নির্বাচনের কোনো প্রশ্নই উঠে নাই, সেখানে প্রশ্ন উঠেছে যেটা আপার হাউস হবে, সেখানে এখন কতিপয় রাজনৈতিক দল এই নির্বাচনকে ঘোলা করবার জন্যে বা নির্বাচনের পরিস্থিতি খারাপ করবার জন্যে বলে যাচ্ছে সংস্কার বিচার এগুলো তো আপনারাও চান। কি বলবো আপনাকে, সংস্কারের সবচেয়ে বড় উদ্যোগ তো বিএনপি নিয়েছে একেবারে ফ্যাসিবাদের সময়ে। 2022 সালে প্রথমে 27 দফা বিএনপির একক সংস্কার কর্মসূচি, এরপরে সমমনা সকল রাজনৈতিক দল প্রায় 65টি রাজনৈতিক দল মিলে 31 দফা সংস্কার কর্মসূচি। এখন এই সরকার যে সংস্কারের কর্মসূচিগুলো নিয়েছে, বিএনপি সংস্কার কর্মসূচির মধ্যে এগুলো সবই আছে, এর চেয়ে অনেক বেশি আছে, কারণ বিএনপির দফা 31। এবং বিএনপি আরেকটি কথা বলছে যে সময়ের সাথে সাথে আমাদের এই সংস্কারের দফা আরো বাড়বে, কারণ সময়ের প্রয়োজন যখনই হবে তখন আমরা এটাকে আরো বাড়াবো। কাজেই বিএনপির চেয়ে বড় সংস্কার কে চায়? বিচার। বিচার তো আমরা সবার আগে চাই, কারণ ফ্যাসিবাদের সবচেয়ে নগ্ন শিকার তো আমরা হয়েছি। কাজেই আমরা তো বিচার চাই, কিন্তু আমরা কি বলছি, সংস্কার চলবে, চলমান প্রক্রিয়া, বিচারও চলবে, চলমান প্রক্রিয়া। কারণ বিচার তো একদিনে শেষ হবে না, বিচার জাজ কোর্টে হবে বা অপরাধ ট্রাইব্যুনালে হবে, সেখান থেকে সুপ্রিম কোর্টে আসবে, সেখান থেকে আরো অন্যান্য স্টেপস আছে। কাজে এটা তো দীর্ঘসূত্রিতা, তার জন্য তো নির্বাচন বন্ধ থাকবে না। আবার নির্বাচনের নামে আনুপাতিক নির্বাচন বলে নির্বাচনের পানি ঘোলা করবেন, সেটাও হবে না। বিএনপি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন যে সর্বোচ্চ ছাড় বিএনপি দেবে, কিন্তু তাই বলে সেলিম ভাই যে কথাটা বলছেন যে মৌলিক জায়গা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কে কোথায় ছাড় দেবে? কাজেই মৌলিক জায়গাটা ঠিক থাকতে হবে। কিসে জায়গা? যে নির্বাচন অন টাইম হতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই একটি পার্লামেন্ট গঠিত হবে, একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে, সমস্ত কিছু চলবে। আমি আসবো আপনার কাছে একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। আরএল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমরা সরাসরি জব কমরেড মজিদুল ইসলাম সেলিম আপনার কাছে আসি যে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন অডিও কল রেকর্ডের সূত্র ধরেই এই রায় দিয়েছে। আসলে কি বলবেন? এবং একই সঙ্গে জুলাই গণহত্যা কিংবা গত 17 বছর যে গুম খুন যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল সেগুলোর বিচার প্রক্রিয়া আসলে কতটা ঠিকঠাক ভাবে এগোচ্ছে? না, দেখেন, এটা সব মানুষই জানে, তারা নিজের চোখে দেখেছে, তারা সেই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছে। একের পর এক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং মানুষ কিভাবে বেপরোয়া হয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য, এবং কেন তারা এই শাসন ক্ষমতাকে অবসান ঘটাতে চেয়েছে, কারণ এটা লুটপাট চালিয়েছিল মানুষের ভেতরে। আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বিতর্ক হয়েছিল আমার। আমি বলেছিলাম যে আজকে
কেউ খাবে আর কেউ খাবে না, এই স্লোগান তো আপনিও দিয়েছেন ছাত্র অবস্থায়। তা আজকের এই বৈষম্য কেন? আমাকে বলেছিলেন তিনি যে আপনি খালি হিংসা করেন কেন, কিছু লোকের হাতে টাকা হোক, চুয়ায় পড়তে পড়তে একসময় গরিবের কাছে যাবে। আমি বললাম চুয়ায় গরিবের কাছে যায় না, এটা চলে যায় কানাডায়, চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় মালয়েশিয়ায়, এবং এটা বাড়তেই থাকবে। এই টাকা কিছু লোকের হাতে না দিয়ে আপনি গার্মেন্টস শ্রমিকের হাতে দেন, আমি গ্যারান্টি দেবো একটা পয়সা বিদেশে পাচার হবে না। এইগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু যে অর্থনৈতিক দর্শনটা অনুসরণ করত, সেই অর্থনৈতিক দর্শনটাই কিন্তু খালি লুটপাটের জন্ম দিয়েছে তাই না, এই লুটপাটকে প্রোটেকশন দেওয়ার জন্য ফ্যাসিস্ট শাসন অনিবার্য করে তুলেছে। শুধু একটার সঙ্গে আরেকটা জড়িত। এবং এটা খুব কারেক্টলি বলা হচ্ছে যে আমাদের এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পরে আমাদের এখানে বৈষম্য দূর করতে হবে। কিন্তু বৈষম্য দূর করা একটা শব্দ দিয়ে এইটাকে কিন্তু মিস ইন্টারপ্রেট করানোর সুযোগ আছে, এবং মানুষ তো এইগুলোই দেখছে বেশি। ভাবটা এরকম তোমরা 16 বছর লুটপাট করেছো, আমরা করতে পারিনি, এখন আমরা করব, তাহলে লুটপাটের সাম্য প্রতিষ্ঠিত হবে। এই সাম্য প্রতিষ্ঠা কিন্তু বৈষম্য দূর করার পথ না। বৈষম্য দূর করতে হলে, আমি কয়েকদিন আগে এই গত রোববার শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিকদের সম্মেলন হলো, আমি সেখানে ছিলাম প্রধান অতিথি হিসাবে। অবাক, চোখ দিয়ে পানি আসে। 170 টাকা দৈনিক মজুরি, অনেক যুক্তি আমি দিতে পারবো। একটা কথা বলি, এগুলো গভীরে যেতে হবে। যখন দেশ স্বাধীন হয় তখন একটা তর্ক হয়েছিল সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতন, এটার প্রপোর্শন কি হবে। তর্কটা ছিল 1:5 হবে না 1:6 হবে। আমি যদি ওই তর্কের ভেতরে থাকি, তাহলে একজন সচিব ক্যাশ প্রত্যেক মাসে কমসে কম, আমার ধারণা, আমি ভুল বলছি এরকম মনে হয় না, নানা বেতন ভাতা মিলে 2 লক্ষ টাকা কমসে কম পায়। তাহলে 1:6 হলে তার সবচেয়ে নিম্ন 33,333 টাকা হয়, আর 1:5 হলে 40,000 টাকা হয়। তাহলে পরে আমার চা বাগানের শ্রমিকরা চেয়েছে 600 টাকা দৈনিক মজুরি, তারপরে 3-18,000 টাকা, অর্ধেকের কাছাকাছি চেয়েছে, তার কিছু না। গভর্নমেন্ট কি করেছে জানেন, এইবার বাৎসরিক তাদের বেতন বৃদ্ধি করেছে দৈনিক 8.5 টাকা, অর্ধেকটা ডিমের দামের চেয়ে একটু বেশি, একটা পুরা ডিমেরও দাম না। এইখানে যদি সমস্যার সমাধান না করে খালি বলা হয় যে আমরা বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে সংস্কার করতে চাই, মিথ্যা কথা বলা হবে। মনে রাখতে হবে সংস্কারের সঙ্গে যুক্ত হলো পরিবর্তন, জোরে সোরে বলা হচ্ছে, কিন্তু এই কথাটা আরো স্পষ্ট করে বুঝতে হবে। পরিবর্তন 3 রকম হয়। একটা হলো যেরকম আছে ওরকমই থাকলো, স্ট্যাটাস কু, তার মানে যা ছিল সেইটারই একটা নতুন সংস্করণ হবে। আর দুইটা কি, একটা হলো সামনের দিকে আর একটা হলো পেছন দিকে। পেছন দিকেও কিন্তু পরিবর্তন হয়, সংস্কার কিন্তু পেছন দিকেও হয়। আমরা যদি সামনে দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে ওই স্ট্যাটাস কো চলবে না, আর পেছন দিকে 1 ইঞ্চিও কদম ফেরানো যাবে না। যা করতে হবে সামনের দিকে করতে হবে। এইসব গভীর আলোচনায় না গিয়ে একটা শব্দ বেরিয়েছে ন্যারেটিভ, বয়ান, এবং খুব উপযুক্ত বয়ান দিতে পারলে সেটা দিয়ে সমাজের পরিবর্তন করা যাবে। ইতিহাসে এই কথা বলে না। আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসি, যে আমরা যে 1 বছর হলো জুলাই আন্দোলনের বা অভ্যুত্থানের, সেই জায়গায় এই আন্দোলনের বা এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট ধারণ করে যে গণতন্ত্রের পথে উত্তরণের পথে আসলে কতটা আমরা এগোতে পারছি বা পেরেছি 1 বছরে, পরিবর্তনটা কতটা হয়েছে? 1 বছরে যদি আপনি আলোচনা করতে যান, তাহলে বলবো যে আমরা সেই গণতন্ত্রের পথে যাওয়ার জন্যে এই স্পিরিটটাকে কাজে লাগিয়ে
গণতন্ত্রায়নের জন্য আমরা কিন্তু লড়াই করছি। এই 1 বছরে আমাদের লড়াইটা কিন্তু অব্যাহত আছে। আর এই স্পিরিটটাকে নষ্ট করে দেবার নানামুখী ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি যে আমাদের যে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও বিভিন্ন চাপের মুখে, তাকেও ভেতরে এবং বাইরে থেকে নানানভাবে চাপে রাখা হচ্ছে যাতে গণতন্ত্রায়নের পথে দেশ যেতে না পারে। কারণ এমন এমন কতিপয় ব্যক্তি, রাজনৈতিক দল এবং কিছু আনুষঙ্গিক আশপাশের আছে যারা মনে করছে যে আমরা এখন ক্ষমতা স্বাদ পাচ্ছি, আমরাই ক্ষমতায় আছি, অতএব গণতন্ত্রের পথে গেলে তখন জনগণের ইচ্ছা মাফিক তখন ক্ষমতাটা চলে যাবে তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে। তো সেই ক্ষেত্রে তাদের উপরে আমাদের কতটা প্রভাব আছে যদি আমাদেরকে বাছাই না করে জনগণ, অন্য কাউকে বাছাই করে, আমাদের হাত থেকে তো ক্ষমতা চলে গেল। এরকম একটা অবস্থা কিন্তু ওই লোকগুলো আছে, কারণ ওই লোকগুলোর সাথে বা ওই কতিপয় দলের সাথে জনগণের সম্পৃক্ততা খুবই সামান্য। কাজেই তারা উল্টো লড়াই করছে। সেলিম ভাই যেটা বললেন যে সংস্কার উল্টো হয়, তেমনি তারাও উল্টো লড়াই করছে যাতে করে গণতন্ত্রের পথে না যেতে পারি। যদি গণতন্ত্রের পথেই না যেতে পারলাম তাহলে এই যে অভ্যুত্থানের চেতনা, এটা তো ভুলুণ্ঠিত হবে। অভ্যুত্থানের চেতনা কি? জনগণের ক্ষমতায়ন। অভ্যুত্থানের চেতনা কি? যে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করবার জন্য এগিয়ে যাওয়া। তো এই চেতনাগুলোকে তারা মুখে বলছে আর কাজটা কি তারা উল্টো করছে। তারা বিভিন্ন রকমের নতুন নতুন থিওরি আবিষ্কার করছে, যে থিওরিগুলো বাংলাদেশের বাস্তবতার সাথে একদম মিলে না, বাংলাদেশের বাস্তবতার সাথে একদম যায় না। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যদি আমি মনে করি যে আগামী নির্বাচনটার পরে আমি এই যে অফলাইনে যেটা বলছিলেন আপনি যে আমি আমেরিকা হয়ে যাব, সেটা কি সম্ভব? আগামী নির্বাচনের পরে আমি পৃথিবীর অন্যতম একটা উন্নত দেশ হয়ে যাব, সেটা কি সম্ভব? আমাদের জনগণ কি ওই পর্যায়ে আছে? আমাদের জনগণ কি ওই পর্যায়ে শিক্ষিত? আমাদের জনগণ কি, তাদের কালচার কি ওই পর্যায়ে চলে গেছে? না, আমরা এখনো অনেক পেছনে আছি উন্নত দেশ থেকে, আমরা বা উন্নয়নশীল দেশ থেকেও অনেক পেছনে আছি, আমরা এখনো উন্নয়নশীল দেশে যেতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমাদের এখনই যদি নানা ধরনের থিওরিতে আবদ্ধ করে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করবার চেষ্টা করা হয়, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করা হয় নানান থিওরি দিয়ে, সেই চেষ্টা অব্যাহত আছে। তবে আমি বিশ্বাস করি জনগণের শক্তি, আমরা যারা গণতন্ত্রের পথে যেতে চাই আমাদের শক্তি, এবং আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি তিল তিল করে বিশ্বে তার ভাবমূর্তিটাকে গড়ে তুলেছেন, তার নিজস্ব শক্তি ঝেড়ে ফেলে দিক ওনার চতুর্দিকে যারা আছে, এবং আমি আশা করি তাই হবে। দেখবেন যে আমরা গণতন্ত্রের ধার প্রান্তে যেভাবে আছি আমরা গণতন্ত্রের চর্চায় ফেরত যাব, এবং একটি গণতান্ত্রিক সরকার এসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারা কাজ করবে। ধন্যবাদ। আমি বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনা ফিরবো। প্রিয় দর্শক, আরএল দেশ সম্পদ থেকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আরএল দেশ সম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। কমরেড মোজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আসি যে রাজনীতিতে এখন স্থিতিশীলতা কতটা দেখেন? অভ্যুত্থানের 1 বছর পার হলো, স্থিতিশীলতা কতটা ফিরেছে? দেখেন, স্থিতিশীলতা সম্পর্কেও একটা কাল্পনিক ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা খুবই বিপজ্জনক। স্থিতিশীলতা বলতে যদি এইটা বোঝায় যে সবাই এক ছাঁচে কথা বলবে, এক ছাঁচে চিন্তা করবে, এইটা মনে রাখতে হবে। রাজনীতিতে ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি দুইটা এক জিনিস না। সবাইকে এক ছাঁচে ফেলানোর চিন্তাটা হলো ফ্যাসিবাদী চিন্তার ধারক। নির্বাচনের পথে এখন কোনো সংকট দেখেন? অবশ্যই, অবশ্যই। কি সংকট? কারণ নির্বাচনের সঙ্গে যেহেতু ক্ষমতা জড়িত, এবং আমাদের মনে রাখতে হবে বর্তমান ব্যবস্থায় পুঁজিবাদ
বাজার অর্থনীতিতে রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। ওর জন্য সমাজের ভিতরে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যতদিন শ্রেণী দ্বন্দ্ব থাকবে, শ্রেণী বিভাজন থাকবে, আপনি পরিপূর্ণ গণতন্ত্র কোনোদিন আদায় করতে পারবেন না, পরিপূর্ণ স্থিতিশীলতা আসবে না। এই যে আমি একটু চা বাগানের শ্রমিকদের জীবনের অবস্থাটা বললাম, 8.5 টাকায় এক বছরে তাদের দৈনিক মজুরি বৃদ্ধি পেয়েছে। এই মানুষগুলো লেখাপড়া নাই, তাদের মেয়েদের পাতা তুলতে হয়, একটা রেইনকোট চেয়েছে, তাদের একটা ওয়াশরুম চেয়েছে, যে মেয়েরা ওইখানে তো রাস্তাঘাটে তারা এটা করতে পারে না, তাদের জন্য এটা করা হোক, এইগুলো তারা মানতে রাজি না। বিদ্রোহ অনিবার্য। অস্থিতিশীলতার জন্ম হয় শোষক এবং শোষিতের দ্বন্দ্বের ভিতর দিয়ে। কিন্তু অস্থিতিশীলতার আরেকটা উপাদান হয়, সেইটা হলো শোষকরা শোষিত হতে থাকুক, কিন্তু শোষণের লুটপাটের ফসল নিয়ে আমরা দুই পক্ষ ঝগড়া করছি। আমার হাতে খুবই কম সময়, এনসিপি তাদের পদযাত্রা কর্মসূচি চলছে, সেখানে তাদের প্রার্থীও কিছু কিছু জায়গা অনানুষ্ঠানিকভাবে যদিও ঘোষণা করছে। সেটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রীয় শক্তি এবং সুবিধা ব্যবহার করে যে কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে এটা অভিযুক্ত হচ্ছে জনগণের পক্ষ থেকে, লেভেল প্লেইং ফিল্ড, সেইটাকে বিনষ্ট করে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন কিছুতেই নিশ্চিত করবে না। এবং লেভেল প্লেইং ফিল্ড হলো একটা এসেনশিয়াল কন্ডিশন, আরেকটা হলো সেই সঙ্গে জনগণের ক্ষমতায়নের নিশ্চয়তা। এবং সেইটা ক্ষমতায়নের নিশ্চয়তা করতে হলে অনেক পয়েন্ট আনতে হবে। আপনি খালি সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্ষমতা দিলে তো চলবে না, জনগণের ক্ষমতায়নের জন্য স্থানীয় সরকারকে প্রকৃত আর্থিক ক্ষমতা সহ প্রকৃত ক্ষমতা প্রদান, সেটা হলো এসেনশিয়াল। সেটা কারা করবে? জনগণকে করতে হবে। ধন্যবাদ। আমরা আইবের সময় একটা গান গাইতাম, যে পল্টন ময়দানে গাওয়া হইতো, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি শর্তে। এখন দেশে সবাই যদি রাজায় পরিণত করা যায়, তাহলে পরেই রাজার আর আলাদা কোনো অস্তিত্বের প্রয়োজনীয়তা। ধন্যবাদ। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে দিয়ে শেষ করব, নির্বাচনের পথে কি এগুচ্ছে দেশ? আমরা এনসিপির অনানুষ্ঠানিক প্রার্থীও দেখছি তাদের পদযাত্রায় ঘোষণা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমি আমার দল বিএনপি এবং বাংলাদেশের প্রগতিশীল সকল রাজনৈতিক দলেরও এটাই চাও, আমরা স্পষ্ট বলতে চাই, আমরা নির্বাচনের পথে বাংলাদেশকে নিতে চাই। নির্বাচনের পথে বাংলাদেশ না গেলে, সেলিম ভাইকে যে প্রশ্নটা করেছিলেন যে আমরা রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে পাচ্ছি কিনা, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না। নির্বাচনের পথে বাংলাদেশ না গেলে একটা অন্তর্বর্তীকালীন সময়ে কতটুকু রাজনৈতিক স্থিতিশীলতা থাকে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে এটা বলা যাবে না, কারণ সেই গভর্নমেন্টটা থাকে হলো অল্প সময়ের আপৎকালীন সময়ে। রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু থাকবে সেটা নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সময়ই দেখা দেবে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সময়েই রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির একটা পায়তারা হচ্ছে। একদিকে যেমন কতিপয় রাজনৈতিক দল সেই চেষ্টা করছে, আরেকদিকে বাংলাদেশের জনগণ এবং মেজরিটি সকল রাজনৈতিক দল আমরা চাচ্ছি যে কোনো রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি নয়, আমরা সকলে নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাব। এবং সেই পথে বাধা কোথায়? সেই পথে বাধা সরকারের মানে আশেপাশের কিছু লোক, সরকারের ভেতরে এবং বাইরের কিছু লোক, সেখানে বাধা আছে। সেখানে সরকারের সুবিধা নিয়ে দুই একটি কতিপয় রাজনৈতিক দল তারা চাচ্ছে যে সকল সুবিধা নিয়ে চলবার জন্যে, আর আমরা চাচ্ছি যে না, অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা নিয়ে নয়, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে নির্বাচনটা করবার জন্যে, যেটা সেলিম ভাইও বললেন। কাজেই ওইখানে বাধা আছে, কিন্তু আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে
কমিটমেন্ট করেছেন জাতির সামনে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে বৈঠকে যেভাবে আন্তরিকভাবে নির্বাচনের ওয়াদা করেছেন, তিনি তার ভাবমূর্তি রক্ষা করবার জন্যেও এই ওয়াদা জাতির সামনে তিনি রক্ষা করবেন, এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে। এবং সেভাবে কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এবং আমরা প্রত্যাশা করি এই সরকারের কাছেও যে সরকার কাউকে কোনো সুবিধা দেবেন না, সকলকে সমান সুবিধা দেবেন, কাউকে বিশেষ সুবিধা দেবেন না। এবং সেভাবেই আমরা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নির্বাচনের জন্য মুখিয়ে আছি, আমরাও সেই প্রস্তুতি গ্রহণ করছি। অসংখ্য ধন্যবাদ কমরেড মজাহিদুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট আহমেদ আজম খান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RL অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।